আগামী জাতীয় নির্বাচনে কারচুপি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান তিনি। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ আর সেভাবে কর্মসূচি পালন করতে পারছে না। ধীরে ধীরে তারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 3টি জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে। দিনের ভোট রাতে কিংবা জোর করে ব্যালটে সিল দেওয়ার ঘটনা ঘটে। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও তারা ছিল অনেকটা দর্শকের ভূমিকায়। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে। ওই নির্বাচন যাতে সব ক্ষেত্রে সুষ্ঠু হয় সেজন্য এখন থেকেই প্রস্তুতি চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে, এই জন্যই কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। আর সর্বোপরি হলো ইলেকশন কমিশন, যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে হলো ইলেকশন কমিশনের উপরে। তারাই কিন্তু এই বাহিনীগুলি সেই সময় কিন্তু সবাই তার আন্ডারেই কাজ করে এবং ওনারা একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবে, এটি আমরা সবাই আশা করি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে দলটির নেতাকর্মীরা। এতে সমস্যা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। উল্টো তিনি মনে করছেন তাদের অবস্থান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এরা ঢাকা শহরে ওরকম কোনো কিছু করতে পারে নাই, আর আশেপাশে ওরকম কিছু আজকাল ওদের ভিডিও ফুটেজের মাধ্যমে ছোট জিনিস অনেক বড় করে দেখানো যায়, ওইগুলি হয়েছে। বড় কোনো কিছুই করতে পারে নাই, তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক সিইসি নুরুল হুদাকে জুতা পেটাকারীকে আটক করা হয়েছে। অন্যদের ধরতেও অভিযান চলছে। এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবাই আইনের আওতায় নিয়ে আসবো। তিনি দাবি করেন মব ভায়োলেন্স আগের চেয়ে কমেছে। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে অনেক। জামায়াতে ইসলামীকে দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদালতের আদেশে জামায়াতকে নিবন্ধন দেওয়ার কথা বলা হয়। এতে আর উল্লেখ করা হয়, নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 2018 সালে প্রজ্ঞাপনটি বাতিল করে দলীয় প্রতীক সহ জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করা হলো। 2008 সালে দলটিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। শেখ হাসিনার সরকারের আমলে হাইকোর্টের রায়ে 2018 সালের দলটির নিবন্ধন বাতিল করে ইসি। এর আগে 2016 সালে সুপ্রিম কোর্টের প্রশাসনিক আদেশে দলটির প্রতীক দাড়িপাল্লা বাতিল করেছিল নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দাড়িপাল্লা প্রতীক সহ আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিল। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই আমি আইনজীবী হিসেবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেবে না আইন শৃঙ্খলা বাহিনী। মামলা করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দফতরের সাংবাদিকদের তিনি আরো বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনির হোসেন তপু রিপোর্ট। সাবেক সিইসি কেএম নুরুল হুদাকে হেনস্থাকারী হানিফকে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানা শাখার সদস্য সচিব বলে জানা গেছে। ওই ঘটনায় মামলা করে এখন পর্যন্ত
মব সৃষ্টিকারী ২০ জনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাতের আধারে বাসাবাড়িতে হামলা চালিয়ে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না, আমরা অনেক মামলাও নিয়ে নিছি, ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি। ইভেন আমার অফিসাররাও ১-২টি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়, কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না। এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমার যেসব অবস্থার ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের আতঙ্কগ্রস্ত না হয়ে অভিযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি। না, আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। মোহাম্মদপুরে আপনারা খবর নিয়ে দেখেন, এটা আদাবর থানায় আমরা দেখেন আমরা মামলা নিচ্ছি, আমরা মামলা নিয়ে অ্যারেস্ট করছি, অভিযান চালাইছি। এরকম কোনো ঘটনা থাকলে আপনারা জানাবেন, আমি ব্যবস্থা নেব। বলেন, দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না। আন্দোলনের নামে কেউ যাতে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। আমি সকল পলিটিক্যাল পার্টির এই নেতৃবৃন্দকেও আমার অফিসে, তাদের প্রতিনিধিকে আমার অফিসে দাওয়াত দিব। মব জাস্টিস কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দলে কেউ এর সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করা। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিচার ও সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তা রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল আহসানের রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে প্রহসনের জাতীয় নির্বাচনের সাথে জড়িত প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, মব জাস্টিসের মাধ্যমে নয়। জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। আদালতের প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারা হবে, জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে। এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। নির্বাচিত সরকার ছাড়া দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। রাজধানীর উত্তরায় রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোন দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। এদিকে পতিত স্বৈরাচারের দোসররা কোনোভাবেই যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এই যে সদস্য সংগ্রহ অভিযান চলছে, এটা আমাদের নির্বাচনের একটা সূচনা। এটা হলে আমরা যেন নির্বাচনটাকে গ্রহণ করতে পারি। রাজধানীর খিলগাঁয়ে থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে নেতারা আরও বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। চীন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রীরা। সফররত বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এমন প্রত্যাশার কথা জানানো হয়। চীন সফরের দ্বিতীয় দিনে আজ পররাষ্ট্র উপমন্ত্রী সান ওয়েইডং
এর সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতারা। পরে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ জিয়ানচাও এর সাথে বৈঠক করেন প্রতিনিধি দলটি। চীনা মন্ত্রীরা জানান বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী তারা। এ সময় বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি দূর করা সহ আধুনিক প্রযুক্তি ও কর্মদক্ষতা বাড়াতে চীনের সহায়তা চান মির্জা ফখরুল। 5 দিনের সফরে গত রোববার চীন গেছে বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে গুগল পের আনুষ্ঠানিক উদ্বোধন করে গভর্নর জানান, নতুন করে টাকার অবমূল্যায়ন হতে দেওয়া হবে না। এ সময় দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বাংলাদেশস্থ ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। শারফুল আলমের রিপোর্ট। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের আর্থিক ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামেই পরিচিত। গুগলে মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করল। Google Pay will bring many people from the freelancers living in Jinaida, freelancers living in Chapainababganj, they will be using it. They are this generation who will use it more. রাজধানীর একটি হোটেলে আয়োজিত গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, ইতিমধ্যে 20টি ব্যাংকের ঝুঁকি নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। আগামী মাসে আরও 60টি ব্যাংকের নিরীক্ষা শেষ হবে। কোন অবস্থায় ব্যাংক খাতকে পূর্বের অবস্থায় ফিরে যেতে দেয়া হবে না বলেও জানান গভর্নর। জানেন, ব্যাংকিং খাতে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ক্লাসিফিকেশন রুল কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে গেছি। আমরা সামনে IFRS 9 করতে যাচ্ছি। ম্যাক্রো স্টেবিলিটি এবং প্রাইস স্টেবিলিটি বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব। এ সময় গভর্নর জানান, কোন অবস্থাতেই টাকার অবমূল্যায়ন হতে দেয়া হবে না। দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না, আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশে ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজারে, নট আউটসাইড মার্কেট। আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি, সুযোগ দেবে। অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। Elections next year, I would like to encourage the government and the private sector to work very closely together that make collaborations and investment like this possible. And going forward, if we can reduce corruption, if we can have a more fair, straightforward, predictable tax basis, if we can have a less confusing regulatory structure. টানা প্রায় 2 সপ্তাহের সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এর আনুষ্ঠানিকতা, সময় এবং শর্ত নিয়ে রয়েছে বিভ্রান্তি। ট্রাম্পের ঘোষণার পরও নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল। তবে অস্ত্রবিরতি এই প্রস্তাবকে ট্রাম্পের নতুন চাল এবং অভিনব প্রতারণা বলে মনে করছে তেহরান। দুদেশের বিপরীতমুখী এমন অবস্থানে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর এর প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যেই কথা সেই কাজ। সোমবার রাতে একযোগে সিরিয়া, কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স। এরপরই নড়েচড়ে বসে আমেরিকা। কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উল্লেখ করে ইরানকে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রীর সহায়তা চান তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় ট্রাম্প বলেন, ইসরায়েল ইরান উভয় পক্ষ সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। Israel and Iran had agreed to a ceasefire to be phased in
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের 24 ঘন্টার মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, এর মধ্যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে, তবে ইরান ও ইসরায়েলের পক্ষে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দাবি করে ইসরায়েলের সামরিক বাহিনী উল্টো ইরানের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। মঙ্গলবার সকাল থেকেই আমরা যুদ্ধবিরতি কার্যকর করেছি। আমাদের অপারেশন রাইজিং লায়নের উদ্দেশ্য সফল হয়েছে, তবে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলে হামলা করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে একমত হওয়ার খবর প্রকাশ করেছে। 1 ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেছেন, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের দেশের উপর চাপানো যুদ্ধের মধ্যে অস্ত্রবিরতি শুরু হয়েছে, তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নতুন প্রতারণা এবং আরেকটি রাজনৈতিক কৌশল বলে দাবি করেছে ইরান। ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে ইরানও হামলা চালাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। ইসরায়েল যদি তেহরানে আক্রমণ না করে তাহলে আমরাও কোনো জবাব দেব না। তবে ট্রাম্প যুদ্ধবিরতির নামে মিথ্যা রটিয়ে ইরানকে চাপ প্রয়োগের চেষ্টা করছেন। তার লক্ষ্য হচ্ছে ইরানি জনগণ ও সরকার পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেয়া। ট্রাম্পের ঘোষণার পর ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আমরা মনে করি সংলাপ ও কূটনীতি যে কোনো উত্তেজনা কমাতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ইসরায়েল ইরানকে এটি কার্যকরের অনুরোধ জানাচ্ছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও মঙ্গলবার ভোরে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন 3 জন। দক্ষিণ ইসরায়েলের বীরশেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনীও। তবে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও ইরান ইসরায়েল তা না মানায় নিজের হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I'm not happy that Israel is going out now. There was one rocket that I guess was fired overboard. It was after the time limit and it missed its target. তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আড়ালে নতুন কোনো মতলবের আশঙ্কা করছেন অনেকে।